গেল কয়েক বছর ধরে জামায়াতের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দলটির নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী নির্বাচন সম্পর্কে তার মূল্যায়ন হচ্ছে এটি জামায়াতের ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ। হাজির টকে আমরা ধারাবাহিকভাবে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা এবং সমীকরণ নিয়ে আলোচনা করছি। এরই মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে। এই পর্বে আমরা জামায়াতের সমীকরণ মেলানোর চেষ্টা করব। এটি যেমন জামায়াতের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ, তেমনি ইতিহাস জামায়াতের জন্য আসলে বড় বাধাও বটে। মুক্তিযুদ্ধকালীন জামায়াতের যে ভূমিকা, সেটি নিয়ে বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে এখনও শেষ হয়নি। সম্প্রতি জামায়াত আমির মুক্তিযুদ্ধ সহ ৪৭ থেকে শুরু করে এখন পর্যন্ত জামায়াতের ভূমিকায় যারা মনক্ষুণ্ণ হয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তার এই ক্ষমা প্রার্থনা কি মঞ্জুর হবে, সেটি আসলে এখন একটি বড় প্রশ্ন। আরেকটি ইতিহাসও জামায়াতের জন্য বড় বাধা। অতীতের কোনো নির্বাচনে জামায়াত ক্ষমতার কাছাকাছি যেতে পারেনি। এককভাবে তারা কখনো এমন আসন পায়নি যেটা ক্ষমতার কাছে যাওয়ার মতো। এই দুই ইতিহাস জামাতের জন্য, যেটা বললাম, বড় বাধা, কিন্তু বর্তমান আসলে জামাতের জন্য বেশ কিছু সম্ভাবনাও তৈরি করছে। ৫ই আগস্টের পর যদি বলা যায় যে জামাত তার ইতিহাসে অন্যতম রিল্যাক্স রাজনীতি করছে, জামাতের জন্য সবচেয়ে ভালো বা সম্ভাবনাময় দিক কোনটি? এটি তাদের সাংগঠনিক শক্তি। আমরা যেটা জানি যে একদম ইউনিয়ন, থানা কিংবা জেলা পর্যায়ে জামায়াতের কমিটি রয়েছে এবং জামায়াতের যে নেতাকর্মীরা, তারা দলের জন্য খুবই ডেডিকেটেড। দলের যে কোনো আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করে। জামায়াতের জন্য আরেকটি পজিটিভ দিক হচ্ছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ৫ই আগস্টের পরও তেমন কোনো অভিযোগ ওঠেনি। চাঁদাবাজি কিংবা দুর্নীতিতে জড়ানোর মতো কোনো অভিযোগ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সেই অর্থে নেই। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষত ৫ই আগস্টের পর বেশ কিছু চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং যদিও বিএনপির হাইকমান্ড এসব ক্ষেত্রে কঠোর অবস্থানই নিচ্ছে। আরেকটি জামাতের জন্য পজিটিভ দিক হতে পারে যে ৩৫ বছর বয়স্ক নিচের যে ভোটাররা, বাংলাদেশে গত ১.৫-২ দশক ধরে আসলে কখনো বিতর্কহীন নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং ৩৫ বছর যাদের বয়স, এমন ভোটারদের প্রায় সবাই কোনো বিশ্বাসযোগ্য নির্বাচনে ভোট দেয়নি। এই তরুণরা জামাতের পক্ষে দাঁড়ায় কিনা, অতীত বিতর্ক ভুলে তারা জামাতের পক্ষে অবস্থান নেয় কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। এই যখন অবস্থা, তখন জামাতের সামনে যে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। শক্তি এবং ইতিহাস যখন তাদের বাধা, তখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? খুব সম্ভবত জামাত আসলে সর্বজনের দল নয়। এটাই জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনী লড়াইয়ে জামাত যদি উতরাতে চায় কিংবা বড় কোনো সুযোগ তৈরি করতে চায়, তাহলে তাদেরকে রিক্সা শ্রমিক বলেন, কৃষক বলেন, সব মানুষকেই তাদের দলে নিতে হবে। সেরকম একটা ব্যবস্থা তাদের তৈরি করতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে প্রায় ৩০০ আসনেই জামাত এরই মধ্যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, কিন্তু আমি যেটা দেখি তাদের যে পুরনো সাংগঠনিক সিস্টেম, সেখান থেকে তারা আসলে খুব একটা বের হয়ে আসতে পারেনি। জামাত যদি নির্বাচনে বড় ধরনের প্রভাব বিস্তার করতে চায়, তাহলে তাদেরকে সম্ভবত সেই প্রার্থী তালিকাতেও পরিবর্তন আনতে হবে। হয়তো দলের প্রতি ওইভাবে নিবেদিত নয়, কিন্তু নানা সমীকরণে এমন লোকদের প্রার্থী তালিকায় নিয়ে আসতে হবে। বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে জামাত কতটি আসন পাবে বা কেমন করবে? এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে কঠিন এবং বলা যায় অসম্ভব। আমাদের একটা ভিডিওতে আপনারা হয়তো কেউ খেয়াল করে থাকবেন যে ব্লুমবার্গে চাকরি করা বাংলাদেশি সাংবাদিক নাজমুল আহসান তার সোশ্যাল মিডিয়াতে একটা প্রেডিকশন করেছেন। তিনি যেটা বলেছেন যে ৯০ থেকে ১০০টি আসন জামাতের জন্য কম্পিটিটিভ। আরেকটা জায়গায় তিনি উল্লেখ করেছেন যে জামাত ২৫% মতো ভোট পেতে পারে। আমি জামাতের একটা জরিপের কথা উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে যে ১০০টির বেশি আসনে জামাত তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং ভালো সুযোগ রয়েছে। জামাত আমি যেমনটা বলছেন এখন, যে এই জরিপটা আসলে হয়েছে গত বছর নভেম্বর এবং ডিসেম্বরে। তিনি যেমনটা মনে করেন পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে এবং জামাতের অনেক নেতাকর্মীও তেমনটা মনে করে। তারা মনে করে যে তাদের জন্য পরিস্থিতি এখন আরও সহায়ক হয়েছে। তারা অবশ্যই নিয়ে আরও জরিপ পরিচালনা করবে এবং তখন হয়তো দৃশ্যপট পরিষ্কার হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমি আমার অনেকগুলি ভিডিওতে বলেছি, যে একটা নিরপেক্ষ জরিপও বলা হয়েছে জামাত ৩১% ভোট পাবে। এখন জামাত আগামী নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে কিনা, কিংবা আসনের ক্ষেত্রে বলেন একটা বড় অবস্থানে যেতে পারে কিনা, এটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। যেমন যেটা আমি বলছিলাম যে তরুণ ভোটারদের আকৃষ্ট করা, এটা জামাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সর্বজনের দল হয়ে ওঠা এবং একটা নির্বাচনী সমঝোতা। বিএনপির বাইরে যারা আছে রাজনৈতিক দল, ছোট বড়, এদের সঙ্গে যদি জামাত কোনো একটা নির্বাচনী সমঝোতা করতে পারে, যেটা তৎপরতা এখন দৃশ্যমান, তাহলে হয়তো আগামী নির্বাচনে জামাত চমক তৈরিও করতে পারে। ক্ষমতায় না যাক, অন্তত একটা বড় আসন পেয়ে বিরোধী দলের আসনে বসার
একটা বড় সুযোগ জামাতে রয়েছে। তবে এক্ষেত্রে জামাত বা এই দলগুলোর জন্য, বিএনপির বাইরে থাকা দলগুলোর জন্য একটা প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এই যে লোকের মুখে চলছে যে বিএনপি জিতে যাবে, সেই মিথটা ভেঙে দেওয়া। জামাত কি সেটা পারবে, কিংবা অন্য রাজনৈতিক দলগুলো? সেটাই সম্ভবত আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।